নমস্কার, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে আমাদের অনন্যা থার্ড এপিসোডে, এবং আজকে তোমাদের এমন একজনের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো। তিনি পেশায় সংস্কৃত শিক্ষিকা, সুগৃহিণী এবং অবশ্যই একজন ভালো মা। তার সাথে তার আরেকটা গুণ আছে, তিনি খুব ভালো আবৃত্তি করতে পারেন। তো অর্পিতা বৈদ্য, নমস্কার অর্পিতা। নমস্কার নমস্কার। ওয়েলকাম টু মাই শো অর্পিতা। আমরা আজকে অর্পিতার মুখে অর্পিতার জার্নিটা শুনব। আমি প্রথমে একদম ঘরোয়া আড্ডা ছন্দে আজকে অর্পিতার সাথে কথা বলবো। তো অর্পিতা, প্রথমেই তোমাকে বলছি, যেটা আমি সব এপিসোডে জিজ্ঞাসা করছি, কেমন আছো? এই মুহূর্তে ভালো আছি, কথাটা বলতে পারছি না, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগে আছে ভেতরে। হ্যাঁ, আমার নাকে কথা নিশ্চয়ই শুনলেই বোঝা যাবে আর কি। ভেতরে অনেকটা ঠান্ডা লেগে আছে বেশ কয়েকদিন ধরেই আর কি। আর এই মুহূর্তে বাড়ির চারপাশে জলমগ্ন অবস্থায় আছি। এই আর কি, আছি মোটামুটি, আছে, চলছে। যাক, অর্পিতার কাছ থেকে শুনে নিলাম। এবারে আমরা যাই অর্পিতার শৈশব থেকে অর্পিতা আজ অর্পিতা, এই এত দূরের জার্নিটা আমরা আজকে শুনব। শুরুতেই আমাদের অর্পিতার কাছে প্রশ্ন। অর্পিতা আমাদের জানিয়েছে তার বিষয় হচ্ছে সংস্কৃত। তো অর্পিতা, এত বিষয় থাকতে, বিভিন্ন রকম বিষয় আছে, ইতিহাস আছে, ভূগোল আছে, আর্টসের আরও পল সায়েন্স আছে, ফিলোসফি আছে, তো হঠাৎ সংস্কৃত কেন? হোয়াই অর্পিতা? এই প্রসঙ্গে আসতে গিয়ে আমি প্রথমেই আমার বাবার কথা বলব। বাবার কথা বললেই হয়তো তোমার মনে হতে পারে যে তার মানে বাবাইকে চেয়েছিলেন যে সংস্কৃতটা, মানে কিংবা বাবাকে চাপিয়ে দিয়েছিলেন বিষয়টা নেওয়ার জন্য, কিন্তু মোটেও নয়। ছোটোবেলা থেকে শুনে এসেছি বাবার মুখে যে ঠাকুরদাদা নাকি চাইতেন যে সংস্কৃতটাকে, বাবাকে সংস্কৃত বিষয় নিয়ে পড়ানোর জন্য। তখনকার দিনে টোল ব্যবস্থা ছিল, তা যে কারণেই হোক, আর্থিক অসচ্ছলতার কারণেই হোক আর যে কারণেই হোক, বাবার তো সংস্কৃত বিষয়টা নিয়ে পড়ার সুযোগ হয়নি। আচ্ছা, সেই থেকেই আমার সুপ্ত ইচ্ছে ছিল আর কি ভেতরে, যে যদি পড়াশুনো করতে পারি, পড়াশুনো নিয়ে এগোতে পারি, তাহলে সংস্কৃত বিষয়টাকেই বাঁচবো আর কি। আচ্ছা, তাহলে আমরা আজকে অর্পিতার কাছ থেকে জেনে নিলাম প্রথমে বাবার ভালো লাগা, তারপর অর্পিতা নিজে ভালো লেগে সংস্কৃত সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করেছে। আচ্ছা অর্পিতা, এই যে তুমি একটু আগে বললে আমার দাদু বাবা, তো তোমার বাড়ি কোথায়, কোথায় থাকতে তুমি? আমার বাড়ি প্রত্যন্ত গ্রামে, বাসন্তী থানার এলাকার অন্তর্গত চুনাখালী গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আর কি। গ্রামটার নাম বড়িয়া, 10 নম্বর। আচ্ছা, যেহেতু তুমি এক্ষুনি আমাকে বললে, তাহলে প্রথমেই আমাকে জানায় যে ছোট বয়সে তাহলে তো তোমার গাছপালা, পুকুর সবার সাথে সময় কেটেছে। তো এমন কোনো ঘটনা আজকে আমরা দর্শকরা আর আমি তোমার কাছে জানতে চাইছি, বেশ মজা করে হই হুল্লোড় করেছো পাড়াতে, যে এমন কোনো ঘটনার কথা। একদম, এটা তো ছোটবেলা সত্যিই তাই, যেটা তুমি বলতে চাইলে আর কি। গাছপালা, পুকুর, হ্যাঁ, আর অবশ্যই নির্মল বাতাস। একদম নির্মল বাতাস, একটা অদ্ভুত প্রকৃতির সঙ্গে নিবিড় বন্ধনে আটকে থাকা আর কি, গ্রামে বড় হওয়া মানে। একদম, হ্যাঁ, যেটা সে এক ভালো লাগাটা বলে বোঝানোর নয়, সে এক আলাদা অনুভূতি। আর যেটা তুমি স্পেশালভাবে যদি বলতে চাও, স্পেশাল গ্রামে আমাদের অনেক কিছুই আছে। তার মধ্যে যেমন আমি যদি বলি যে লক্ষ্মী পূজার রাত্রি, পূর্ণিমার রাত, গ্রামাঞ্চল, তুমি যে ইলেকট্রিসিটি, তখন আমরা যখন বড় হয়েছি তখন তো বেশ কিছু বছর ফিরে দেখা আর কি, সেই সময়কার কথা বলছি। তা তখন কিন্তু এত ইলেকট্রিক ব্যবস্থা ছিল না। হ্যাঁ, সেই কারণে
পূর্ণিমার রাতটা যেন একটা অদ্ভুত অনুভূতি, মানে পুরো জ্যোৎস্না ভরা, মানে একদম রাত্রি, মানে একেবারে যেন জ্যোৎস্নাগুলো যেন গায়ে মেখে ঘুরে বেড়ানোর মতো হ্যাঁ। এবার সেখানে আমরা রাত্রে কত রকমের খেলা, মানে মেয়েরা বউরা মিলে, পাড়ার মেয়েরা মিলে, মানে সারা রাত জেগে হই হুল্লোড় করা, সারা রাত্রি মানে খো খো খেলা, তারপরে কিতকিত, হ্যাঁ, কাবাডি খেলা, যত রকমের খেলা খেলা। আচ্ছা, তুমি তো বললে যে এই লক্ষ্মী পুজোর রাতের বেলা এত কিছু খেলতে। তো আমরা তো ছোটবেলায় একটা খেলা খুব খেলতাম, যে লুকোচুরি খেলা। তোমাদের গ্রামে তো তোমরা খেলতে না লুকোচুরি? হ্যাঁ একদম। সেটা একটু বলো, লুকোচুরি লুকোচুরি তো খেলেছি, লুকোচুরি খেলা ছাড়া মানে বড় হওয়া যায়? একদম। দেখো, এখন সব থেকে বড় কথা এই যে আমরা হাসছি না, আমরা জানি এখনকার বাচ্চারা এটা বুঝলোই না যে লুকোচুরি কাকে বলে। তো লুকোচুরি থেকে কোথায় কোন জায়গায় লুকাতে? হ্যাঁ, আমাদের তো বড় বড় গাছ ছিল বাড়ির পেছনে, মানে লুকানোর জায়গার অভাব আছে গ্রামাঞ্চলে। এই বাড়ির দেয়ালের পেছনে লুকিয়ে যাচ্ছে কেউ, ওখানে কেউ খড়ের গাদার উপরে উঠে যাচ্ছে, মানে একেবারে আবডাল আড়াল আবডালে একদম দেখে বোঝার উপায় নেই যে তোমার। হ্যাঁ, এইভাবেই মানে লুকোচুরি খেলার অভিজ্ঞতা খুব ভালো। আচ্ছা অর্পিতা, এবারে তোমার কাছ থেকে আমি শুনলাম যে ছোটবেলায় খুব মজা করেছো, ছোটবেলার জীবনটা আলাদা ছিল। তোমার পড়াশোনা কোথায় করেছো? পড়াশোনাটা বলতে গেলে তো আমি একরকম যাযাবরের মতোই আর কি। কেন যাযাবরের মতোই পড়াশোনা, কারণ ক্লাস 4 পর্যন্ত বাড়িতে, মানে প্রাইমারি স্কুলটা কোনো রকম বাড়িতে কাটানোর সুযোগ হয়েছিল, প্রাইমারির গণ্ডিটা পেরোতে পেরেছিলাম। তারপর থেকে তো বাইরেই কেটে গেল। বাইরে বাইরে কেন? বাইরে 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 কেন সেটা তো বলবো খানিকটা ওই অদৃষ্টের পরিহাস আর কি। ওই যে মা রেখে চলে গেল, আর পৃথিবীর সব থেকে বড় যোদ্ধা হচ্ছে মা, কিন্তু মা তো যুদ্ধক্ষেত্রে নামিয়ে রেখে দিয়েই চলে গেল। হ্যাঁ, তা ওই যুদ্ধ করার জন্যই আর কি এদিক ওদিক করে লড়াই করে বেঁচে আছি এখনো পর্যন্ত, সেই লড়াই চলছে। তো হোস্টেল জীবন কোথায় কেটেছো? কলকাতায় কোনো হোস্টেল জীবন কাটিয়েছো? না, না একদমই না। তাহলে গ্রামেই কেটেছে হোস্টেল জীবন। হোস্টেল প্রথম আমার হোস্টেল লাইফটা কেটেছে বাসন্তী থানার অন্তর্গত, ওটা মহেশপুর প্রফুল্ল বালিকা বিদ্যালয়। আচ্ছা, অনেকটা ভেতরে, বাসন্তী থেকে অনেকখানি ভেতরে। আচ্ছা অর্পিতা, তোমার স্কুল কোথায় কোথায় পড়াশোনা করেছো? স্কুল বাসন্তীতে ছিল আমার। বাসন্তীতে ছিল। তো প্রাইমারি কোথায় পড়েছো, কিভাবে পড়াশোনা করেছো? কারণ এখনকার মতো ইনফ্রাস্ট্রাকচার তোমাদের সময় ছিল না, বা আমাদের সময় ছিল না, এত টিচার টিউশন ছিল না। সেক্ষেত্রে তুমি কোথা থেকে পড়াশোনা করেছো? আমি প্রাইমারি স্কুলের গণ্ডিটা কোনো রকমে বাড়ি থেকে পেরিয়েছি, কিন্তু আমার মানে স্কুল জীবন, মানে ক্লাস 5 থেকে যেটা আর কি হাই স্কুল যেটা, সেটা আমার কেটেছে পুরো বাড়ির বাইরেই। কেন বাড়ির বাইরে কেন? সেটা তো ওই খানিকটা মানে কি বলবো, এটা বলতে গেলেই মানে ভেতর থেকে একটু এতে বোধ আসে আর কি, মানে খারাপ লাগার একটা বিষয় থাকে। এটা খানিকটা অদৃষ্টের পরিহাসই আর কি। মা রেখে চলে গেল, তারপর যেটা হওয়ার, যে বাড়িতে থাকার সুযোগ হয়নি। তারপর থেকেই আর কি হস্টেল জীবন। ক্লাস 5 থেকে 5-6 কোনো রকমে 2 বছর আমি পিসির বাড়ি কাটিয়েছিলাম, তারপর আবার 7 থেকে পুরো হস্টেল, তারপর মেস, তারপর পুরো লাইফটাই মেসে কেটেছে আর কি। তো হোস্টেলে যখন থাকছে হোস্টেলের বন্ধু বান্ধব, তার অ্যাটমসফিয়ার, সেটা কি তোমার মনে পরবর্তীকালে কোনো দাগ কেটেছে? হস্টেলে যখন তুমি স্কুল অবধি পড়তে, আমি কলেজে যাইনি, স্কুল অবধি পড়তে, তখন কি তোমার মনে কোথাও একটা দাগ কেটেছে যে আমি বাড়িতে থাকতে পারলে আমার খুব ভালো হতো? এটা তো মানে খুব ছোট বয়স থেকেই হস্টেলে থাকা, তাই ভালো মন্দের বাদ বিচার
বোধটা তখন মানে বোধটা ছিল না, খারাপ তো লাগতোই, অবশ্যই খারাপ লাগতো। ওই বয়সটা হস্টেলের উপযোগী বয়স তো একদমই নয়, সেই জন্য অবশ্যই খারাপ লাগতো। তার মন খারাপের একটা পালা থাকতো, যাদের কবে বাড়ি যাব সেই একটা সারাক্ষণ মনের ভিতরে একটা মানে এই ইচ্ছে যে কবে এই মানে ছুটিটা আসবে, এই সামনের ছুটির, গরমের ছুটিটা কবে পড়বে, হ্যাঁ শীতের ছুটি কবে পড়বে, এরকম একটা বিষয় একটা থাকতো। আর যদি বলো যে কেমন কেটেছে, ওটা ওই ভালো মন্দ বিষয়, ভালোটাই বলবো আর কি। হ্যাঁ, কবিগুরুর ভাষায় তাহলে বলতে হয় যে কিসেরে তরে অশ্রু ঝরে, কিসেরে লাগে দীর্ঘশ্বাস, হাস্য একদম। রেখে অদৃষ্টে করব মরা পরিহাস। আচ্ছা অর্পিতা, তুমি তো একটু আগে আমাকে বললে যে তুমি মানে মেসে ছিলে, কোন ক্লাস থেকে মেসে ছিলে? আমি মাধ্যমিকের পরে 11-12-এও মেসে থাকতাম, ওটা সন্দেশখালি থাকতাম, ওটা একটা আচ্ছা। গ্রামে। আচ্ছা আর তারপর কলেজ লাইফে এসে এই দিকেই কাছে পিঠে সোনারপুরেই থাকতাম আর কি। সোনারপুরে থাকো, হ্যাঁ। তাহলে তোমার মানে পড়াশোনা, তার জন্য কলেজ, টিউশন, তাহলে তো মেসে থাকলে তো আমরা সচরাচর জানি প্রচুর কাছে এগুলোকে করতে হয়, সেটা এই যে সবটা কি করে তুমি ম্যানেজ করতে? এটা এটা খুব মানে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এই সময়টা আমার কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে, এটাই বলবো। তখন বাবা কিছু হাত খরচ পাঠাতেন, বাবার হাত খরচে যখন পুরোটা চালাতে পারতাম না, তারপর আমি টিউশন করেছি। আর মোটামুটি মানে ওই ওই আর কি, ওইভাবে চলতো। একটা মজার ব্যাপার এই বিষয়ে একটু বলতে চাই যে মানে মন থেকে আর কি ইচ্ছে থাকলে অনেক কিছু হয়, সেটা আমরা মানে উপলব্ধি করি। কিন্তু বিষয়টা হচ্ছে যখন ওই কলেজ লাইফটা কাটাচ্ছি না, মানে তখন তো সত্যি কথা মানে অনেকটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া, ফিনান্সিয়ালি একটা খুব লড়াই করার মতোই পরিস্থিতি আর কি আমার। এবার তখন ওই যখন মাসটা শেষ হবে তখন আমি বাবার কাছে যেতাম, বাবার কাছ থেকে যে টাকাটা আমি আনতাম আর কি, তখন আমি প্রথমেই এসে কি করতাম, খাতা আর পেন, মানে ওটা পড়াশোনা পারপাস, হ্যাঁ খাতা পেনটা কিনতাম, আর হচ্ছে নিজের জন্য কয়েক পাতা শ্যাম্পু। মানে এই অভাবটা যদি মানে আমার মনে হতো, যদি আমার এই খাতা পেনটা যদি থাকে তাহলে আমার মধ্যে আর কোনো কষ্ট অনুভব হচ্ছে না। আর নিজের জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য যেটা হচ্ছে শ্যাম্পু, প্রয়োজনীয় জিনিসটা শ্যাম্পু। আচ্ছা তুমি আমাকে এক্ষুনি তুমি বলেছো যে তুমি টিউশন করতে, তাহলে প্রথম যে বাচ্চাটাকে পড়াতে গেলে এবং যে টাকাটা তুমি হাতে পেলে কেমন লাগলো, আর ওই টাকাটা দিয়ে মানে কি করেছিলে তুমি? ওই টাকাটা দিয়ে প্রথমে একটা বই কিনেছিলাম, খুব সম্ভবত আমার মনে পড়ছে। আর সত্যি কথা প্রথম রোজগার, ভালো লাগা, অনেক মানে এক আলাদা অনুভূতি একদম। তাহলে আমরা একটা কথা আজকে অর্পিতার সাথে গল্প করতে করতে একটা কথা কিন্তু আমরা পরিষ্কার জেনে গেলাম, তুমি যদি চাও, তোমার ইচ্ছা যদি আছে, তো পৃথিবীর কেউ তোমাকে কোনোভাবে আটকাতে পারবে না, এবং সেই ইচ্ছাটা ভেতর থেকে আনতে হবে যে না আমাকে ভবিষ্যতে কিছু করতে হবে, আমাকে ভবিষ্যতে কিছু করে দেখাতে হবে, তাই তো অর্পিতা? একদম একদম মন থেকে মানে যদি কিছু চাওয়া যায়, আর সেই ইচ্ছে পূরণের জন্য কিন্তু পরিশ্রমটা করে যেতে হবে অবশ্যই। অর্পিতাকে আমি এর পাশাপাশি একটা কথা বলছি, তো তুমি কলেজ করেছো, কলেজ তো নিশ্চয়ই মানে কলকাতার কলেজে করেছো। আচ্ছা, তো তোমার অবসর সময় কাটতো কি করে? অবসর সময় বলতে কলেজ লাইফে অবসর সময় খুব একটা মানে তখন তো অনার্স নিয়ে পড়ছি, মানে আর একটা পুরো অন্য সাবজেক্ট, মানে সংস্কৃত বিষয়টা নিয়ে পড়া, মানে মানে যতটাখানি ভেবেছিলাম 11-12-এ যতটা সহজ, ততখানি সহজ একদমই ছিল না। অনার্সে বেশ প্রেশার ছিল। তাহলে একটা কথা কিন্তু আজকে আমরা পরিষ্কার জেনে নিলাম
এই যে আমাদের একটা মধ্যে বদ্ধভুল ধারণা আছে না, আর্টসের সাবজেক্ট মানে ও যা হোক করে পড়া যাবে, একদম ভুল ধারণা। তাই তো অর্পিতা, একদম অনার্স পড়তে গেলে তোমাকে সমস্ত বিষয় তোমাকে লেখাপড়া করতে হবে, লেখাপড়া না করলে কিন্তু তুমি তার ফল পাবে না। তো অর্পিতা, আগামী প্রজন্মকে কি বলতে চাও আমরা একটু শুনি। আমি এটুকু বলতে পারি যে অনেক কিছু ফিরে আসে আর অনেক কিছুকে ফিরিয়ে আনা যায়, কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না। একদম, সময় অনেক মূল্যবান বস্তু, তাই একদম। সময়কে মূল্য দিতে শেখো। আর যদি ভালো কিছু না করতে পারো তাহলে ছোট ছোট কাজ করো, ছোট ছোট কাজগুলো খুব ভালোভাবে করো। আর একটা কথা বলবো, ভালো বই পড়ো, ভালো বন্ধু নির্বাচন করো, আর গুরুজনদের অবশ্যই সম্মান করো। আর সবশেষে বলি, চক্রবৎ পরিবর্তনতে দুঃখানি চ সুখানি চ। অতএব মানুষের সুখ দুঃখ হচ্ছে চাকার মতো, ঠিক আছে? তাই দুঃখ আসলে ভেঙে পড়ো না, ঠিক আছে? ওটাকে অতিক্রান্ত করে এগিয়ে নিয়ে চলে যাওয়াই হচ্ছে জীবন, এগিয়ে নিয়ে যাওয়াই জীবন। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। গ্রামেতে খুব খেলে বেরিয়েছো, তারপর তুমি কলেজ এসেছো, কলেজে তুমি মেসে ছিলে, কলেজ তুমি কলকাতায় পড়াশোনা করেছো। তো এই যে তুমি গ্রাম থেকে চলে এলে, তো এখানে তোমার শহরে এসে মানিয়ে নিতে পেরেছিলে না? তোমার অনেক সমস্যার সম্মুখীন হয়েছে, কারণ গ্রামের মেয়েরা, ছেলে মেয়েরা এসে না একটু ইতস্তত করে। তো সেই ইতস্ততের পরিস্থিতি কি তোমার জীবনে কিছু ঘটেছিল? এটা সত্যি কথা, একটা মানে আমার কাছে খুব কঠিন প্রশ্ন, কিন্তু মানে গ্রাম থেকে শহরে আসার গল্পটা আমি একটু জার্নিটা প্রথমে বলি। আমি অবশ্যই। আমার সত্যি কথা বলতে পড়াশোনাটা আদৌ হবে কি না এটা একটা অনিশ্চিতের মধ্যে বড় হচ্ছিলাম। তো তাই যেদিন এইচএসটা পাশ করলাম, তা সেদিন বাবাই বললেন আর কি যে যাও, গিয়ে নরেন্দ্রপুরে এক জামাইবাবুর বাড়ি আছে, ওখানে গিয়ে জামাইবাবুর সঙ্গে গিয়ে কলেজে ভর্তি হও। তা আমি বললাম যে আমি যেতে পারবো? বাবা বললেন হ্যাঁ, আমাদের এই সময় মানে চাষবাসে আর কি, বাবার অফিস ছাড়াও মানে গ্রামাঞ্চলে জমি জায়গা আছে, বুঝতেই তো পারছো আর কি, চাষবাসে ব্যস্ত ছিলেন। তাই সেই মুহূর্তে বাবা বলছেন যে যাও, চলে যাও, গিয়ে ওখানে জামাইবাবুর সঙ্গে আর কি গিয়ে কাজটা মিটিয়ে এসো। তা আমি বললাম যে ঠিক আছে, মানে ওই যে ভেতরকার জেদ থেকেই আর কি, ঠিক আছে আমি পারবো। তার আগে কোন ছোটোবেলায় মায়ের সঙ্গে গেছি উড়িষ্যায়, তখন তো ট্রেনের পথ সব একরকম ভুলতেই বসেছি, তাতে কিন্তু কোনো অসুবিধা হয়নি। এবার সোজা গেলাম, গিয়ে তো ক্যানিং এর থেকে ক্যানিং স্টেশনে গিয়ে ওই আর কি জিজ্ঞাসা করে করে পথ মানে চেনা জানা। তারপর ট্রেনে গিয়ে আমার এক বন্ধুর সঙ্গে আর কি দেখা হয়েছিল, আমার স্কুলের বন্ধুই আর কি। হ্যাঁ, এইচএস পাশ করা, সে একসাথেই পাশ করলাম আর কি, সেই সদ্য একদম পাশ করেছি। তারপর সেই বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, ও সোনারপুরে নামছে আর আমি নরেন্দ্রপুরে নামবো। তা ও আমাকে বলে দিল যে পরের স্টেশনে তুই নেমে যাবি। এবার তারপরে তো আমি নেমে গেলাম, নেমে গিয়ে আমি জিজ্ঞাসা করে করে নরেন্দ্রপুর জামাইবাবুর বাড়িতে যথারীতি পৌঁছালাম। তারপর জামাইবাবুকে সঙ্গে নিয়ে একেবারে সুরেন্দ্রনাথ কলেজে সরাসরি অ্যাডমিশান আর কি হলো। ওখানে গিয়ে জামাইবাবুর সঙ্গে ফেরার পথে ওখানে আরেক জামাইবাবু তখন হস্টেল সুপারিনটেনডেন্ট ছিলেন আর কি, যাদবপুর ইউনিভার্সিটি। তখন উনি বলছেন যে ও অর্পিতা, তুমি একটু অপেক্ষা করতে পারলে না? তুমি তো একটু সময় নেবে, আমি তো তোমাকে যাদবপুরে ভর্তি করিয়ে দিতে পারতাম, তাহলে তুমি এখান থেকে মাস্টার্স করে বেরোতে পারলে। তো সে এসেই একটা প্রথম একটা খটকা, ঠিক আছে। এবার যাই হোক, যার শুরুটা আর কি গ্রামে মানে শহরে আসে, তারপর তো খারাপ লাগতো না সেটা বলবো না, কারণ মর্নিং কলেজ ছিল সুরেন্দ্রনাথ, একদম মর্নিং কলেজ, মানে ওই সকালে প্রচণ্ড ভিড়, ট্রেন খুব কষ্ট করেই যাতায়াত করা। তারপর না অদ্ভুত রকমভাবে যখন ইউনিভার্সিটিতে গেলাম, সিইউ থেকে করেছি,
তারপর থেকে মানে এই যে পড়াশোনা স্টেপ বাই স্টেপ যখন এগোচ্ছি তখন আর ওই খারাপ লাগাগুলোকে সব কাটিয়ে উঠতে পেরেছি, তখন আর কিচ্ছু নেই তখন। হ্যাঁ, তারপর অর্পিতা? তারপর এইভাবেই চলা আর কি, তার মোটামুটি আরও অসুবিধা হয়নি, ঠিক আছে। মানে বয়সের সাথে সাথে মানিয়ে নিতেও শিখে গেছি। একদম, তার মানে বয়সের সাথে সাথে যারা আসছো গ্রাম থেকে তাদের মনের একটা বদ্ধমূল ধারণা আছে কলকাতায় এসে নাকি খুব অসুবিধা হয়, তো তুমি যদি মানিয়ে নিতে পারো সব জায়গায় কিন্তু তুমি ঠিক থাকবে। আচ্ছা অর্পিতা, তুমি তো প্রথমেই আমি তোমাকে বলেছি তুমি হচ্ছে শিক্ষিকা, স্কুল সার্ভিস দিয়ে তুমি চাকরিটা পেয়েছো, তো প্রথম যেদিনকে লেটারটা বাড়িতে এলো, যে তোমার লেটার, জয়েনিং লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার হোয়াট এভার, যেদিন বাড়িতে এলো ওটা হাতে দেখে তোমার কি মনে হয়েছিল? এটা একটা সে ওই অনুভূতিটা কি বলবো, মানে কালের স্রোতে হারিয়ে যাওয়া একটা মেয়ে, মানে কালের স্রোতে হারিয়ে যেতে বসা একটি মেয়ে, সেখানে মানে ওই একটা মানে কি বলবো একেবারে সাফল্যের দোরগোড়ায় এসে পৌঁছেছে, এ একটা আলাদা রকমের অনুভূতি গো। মানে এটা মানে ভেতর থেকে এটা এই মুহূর্তে ঠিক প্রকাশ করতে পারবো না, কিন্তু সেই জার্নিটা সেই সময়টা না একটা অন্যরকম অনুভূতি, যে আমি পেরেছি, যে আমার মধ্যে পারার সম্ভাবনা ছিল বলেই আমি পেরেছি, আর আমি সেই আমার এই যে লড়াইটা, আমার লড়াইটাতে আমি সাকসেস পেয়েছি, এটা একদম মানে অন্যরকম অনুভূতি, একদম আলাদা রকমের অনুভূতি। তাহলে আমরা অর্পিতার কাছ থেকে আজকে একটা খুব খাঁটি কথা জেনেছি, তোমার মধ্যে যদি লড়াইয়ের মানসিকতা থাকে তো পৃথিবীর কেউ কোনো পরিস্থিতি তোমাকে আটকাতে পারবে না, তাই তো অর্পিতা? একদম একদম। আচ্ছা অর্পিতা, আগামী দিনে যারা এই পেশায় আসতে চায় তাদের একটু গাইড করো, তুমি কিভাবে পড়াশোনা করেছো বা তোমার প্রস্তুতিটা কিভাবে স্কুল সার্ভিসের জন্য? দেখো, মানে আমি প্রথমে যেবার গ্রাজুয়েশন কমপ্লিট করি না, সেইবারেই আমি প্রথমে মানে গ্রাজুয়েশন কমপ্লিট করেই আমি এসএসসিতে বসেছি, আমি পাশ করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেবার আমি চাকরিটা পাইনি, আমি ওয়েটিংয়ে একে ছিলাম মেয়েদের মধ্যে, কিন্তু তাতেও আমি সাউদার্ন জোনের ডাক পাইনি। যা এই যে মানে প্রথমবারেই মানে আমি একরকম বলবো বিনা প্রস্তুতিতে আর কি, যে আমি পাশ করে সদ্য একটা পাশ করা মেয়ে বসা, যে কীরকম কোয়েশ্চেন প্যাটার্ন আসে আমি জেনেই আমি বসেছি, যে আমি মানে পাশ করেছি, আমার এটাতে ভেতর থেকে আমার মনে হয়েছে সত্যি আমি তো পারবো, আমার মধ্যে তাহলে বিরাট আমার সম্ভাবনা আছে, আমাকে সেই মতো প্রস্তুতি নিতে হবে, এবং সেই ভেবেই এগোনো আর কি, মানে একদম মানে রাত দিন জেগে একটাই টার্গেট ছিল, আমাকে কিছু করতে হবে। হ্যাঁ, না আমি বলতে চাইছি যে তুমি অনার্স প্রস্তুতি, লেভেলে সবকিছু পড়েছিলে না একদম বেস থেকে, মানে তোমার এইচএস লেভেল থেকে খুঁটিনাটি সব না পড়েছো? খুঁটিনাটি মানে আমার তো যেহেতু সংস্কৃতটা একটা টার্গেট ছিল, তা আমি মানে আমার বেসিক এটা না আমার মানে অদ্ভুত রকমভাবে মানে আমার ব্যাকরণটা বলো, সংস্কৃত যেটা আমাদের মানে মেন একটা মানে আমাদের সাহিত্যের একটা প্রথম ধাপ হচ্ছে, যদি ব্যাকরণটা ভালো করে শেখা যায় তাহলে বিষয়টাকে ভালোভাবে অবগত করা যায়, তাই আমি মানে ওই ব্যাকরণটাই আমার মোটামুটি মানে 11-12 থেকে আমার একটা মানে আয়ত্তে চলে আসে। আর তারপরে তো আমার অনার্স যখন আমি পড়ি তখন তো মানে অগাধ সমুদ্রের মধ্যে দিয়ে যখন অতিক্রান্ত হচ্ছি আর কি, তখন কিন্তু নিজেকে একটু ঘষে মেজে মানে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছিলাম। আর তারপরে তো যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে যখন প্রথমবার এসএসসিতে পেলাম না, সেই একটা মানে না পাওয়ার আকাঙ্ক্ষা আমাকে অনেকখানি এগিয়ে দিয়েছিল আর কি, সেটাতে আমাকে মানে আমাকে পেতেই হবে সেই জেদটাকেই আর কি জিইয়ে রেখে এগিয়েছিলাম। এই প্রসঙ্গে আমি বলবো যে আমি সে মানে গ্র্যাজুয়েশনে পড়াকালীন আমি কয়েকদিন একজন স্যারের কাছে পড়তাম আর কি, মহাদেববাবু, তিনি এখন গত হয়েছেন, ওনার মানে তারপরে আমি যখন প্রথমবার এসএসসিতে পাইনি তখন বেশ কিছুদিন ওনার কাছে গেছিলাম, তারপরে আমার ফিনান্সিয়ালি প্রবলেমের জন্য আবার বন্ধ করে দিলাম, কিন্তু ওনার নোটসপত্র আমাকে অবশ্যই সাহায্য করেছে। হ্যাঁ, তাহলে একটা কথা আজকে আমরা অর্পিতার থেকে পরিষ্কার শুনলাম যে খুঁটিনাটি পড়তে হবে, কোনো পরীক্ষার প্রস্তুতি দিতে গেলে ওই ওপর দিয়ে
সাজেশন একদম করলে কিন্তু তোমার চাকরি পাওয়ার ক্ষেত্রে শিওর তুমি হবে না। একদম একদম। এই বিষয়ে আরেকটু বলতে পারি আমি, যদি বলো তুমি শোনো অর্পিতা। আর কি। হ্যাঁ, না না নিশ্চয়ই, হ্যাঁ, আমাদের তো আমরা তো আমার চাইছি যে আগামী দিনে last- যারা এই পেশাতে আসবে তাদের যাতে ওর কথা শুনে উপকার হয়, তো আমরা তো শুনবোই। বলো অর্পিতা। কারণ মানে প্রস্তুতিটা ঠিক এমন পর্যায়ে ছিল না, মানে আমি তখন অলরেডি আমি বিবাহিত আর কি। তারপরে তো আমি মা হতে চলেছি, মানে লাস্ট এসএসসি আমি যেবারে আমি পাশ করেছি আর কি, সেই তারই কথাই আমি বলছি। তখনও কিন্তু পর্যন্ত আমার কোনো মানে প্রস্তুতির কোনো ঘাটতি নেই। হ্যাঁ, তা আমি তো অসুস্থ। তখন আমার হাজব্যান্ড বারবার মানে ওই সব ব্যাপারে বিরোধিতা করতে, যে কেন পড়াশুনো করা, এই মুহূর্তে কোনো প্রেশার নেওয়ার দরকার নেই, টেনশান নেওয়ার দরকার নেই। কিন্তু আমার ওই যে মনের মানে জেদটা একটা ছিল না, একবার পাশ করে যেহেতু দ্বিতীয়বার আমি মানে পাইনি, সেইটা হচ্ছে আমাকে মোটামুটি আমার মানে পেতে হবে এই আকাঙ্ক্ষা কিন্তু মানে সারাক্ষণ মানে আমাকে আর কি টানতো আর কি বিষয়টাতে। এবারে একদিন আমার হাজব্যান্ড এই ব্যাপারে মানে আমি যে যে ডক্টরকে আর কি দেখাতাম, তা ওই ডক্টরের কাছে গিয়ে তো যথারীতি মানে নালিশ করার মতো, যে জানেন তো এরকম মানে এই সময় টেনশান করে, তারপরে পড়াশুনো করে বসে কোনো রকম মানে শারীরিক যে কোনো রকম নিতে চায় না, যে এই সময় যে অসুস্থ সেই বোধটাই আর কি করে না, সেইটা কিন্তু ডাক্তারকে কিন্তু জানিয়েছেন। এবার সে আমার অদ্ভুত রকমভাবে মহিলা ডক্টর ছিলেন তো, সুমনাসী, উনি বলছেন, আরে আপনি চিন্তা করছেন কেন, আপনার অত টেনশনের কী কারণ, এই সময় তো না হচ্ছে তো এসএসসি টার্গেট হচ্ছে, এসএসসি বাধাতেই হবে, সেই রকম একটা চিন্তা ভাবনা, বুঝতে পারছেন তো ম্যাডাম। তখন ম্যাডাম বলছেন, আরে এটা তো খুব ভালো জিনিস, এটা তো আপনার তো দুটো মাথা কাজ করছে, আপনি এই সময় এত টেনশন নিচ্ছেন কেন। তাহলে তো শুনে তো আমি মানে একেবারে আমার তো আরও টেনশন ফ্রি হয়ে গেলাম, যে ঠিক আছে তাহলে আমার কোনো রকম কোনো ইয়ে নেই, মানে এর বিষয়ে আমি মানে কি বলবো, এটা চিন্তার কোনো কারণ নেই, আমি ঠিকঠাক এগোচ্ছি আর কি, এগোচ্ছি একটা ঠিকঠাক। কথা কিন্তু তোমাদের আগের এপিসোডেও বলেছিলাম, সে বলেন একটা ভরসার হাত। এখানে কিন্তু অর্পিতার ক্ষেত্রে ওই ডক্টর কিন্তু উনি কিন্তু কিছু করেনি যে অর্পিতার পড়াশোনা সাহায্য করেছে, অর্পিতাকে কিচ্ছু করেনি, কিন্তু এই যে উনি বললেন যে আপনার চিন্তা কি ওর হাজবেন্ডকে, ও তো পড়ছে, ও সব কিছু করছে, এই যে একটা ভরসার হাত যদি থাকে না, তাহলে তুমি সাফল্যের সিঁড়িটা তোমার জন্য কিন্তু তুমি তত্ত্বরই ওপরে উঠে যেতে পারবে। আচ্ছা, আমরা অর্পিতার কাছ থেকে তো শুনলাম এত কিছু, ওর জার্নিটা শুনলাম, এবার একটু আলাদা অর্পিতার সাথে তোমাদের পরিচয় করে দিই। অর্পিতার কিন্তু আর একটা খুব ভালো গুণ আছে। কি গুণ বলো তো? খুব ভালো রান্না করতে পারে। কারণ যেহেতু বলেছি ও সুগৃহিণী, সুগৃহিতার কিন্তু দুটো বাচ্চা আছে, তো বাচ্চারা তো অনেক সময় বায়না করে, মা এটা খাবো সেটা খাবো, কারণ বাচ্চাদের না খুব মুখরোচক খাবার খেতে খুব ভালো লাগে। তো আমাদের একটা শোনাও না অর্পিতা, দুটোকে সামাল দেওয়ার জন্য ঘরের চটজলদি কি করে কি রান্না করো, একটু শুনি আমরা। আজকেই আমি করে এলাম ফ্রেঞ্চ ফ্রাই, বুঝলে, কালকে বিকালে গেছি, আমি আমার মেয়ে বলল যে মা একটু ফ্রেঞ্চ ফ্রাই বানাবে, তারপরে তো ওর পড়া ছিল বলে ওর সময় পাইনি, তা আমি বললাম যে কালকে সকালেই বানিয়ে দিচ্ছি, তা আজ সকালেই বানালাম ফ্রেঞ্চ ফ্রাইটা। এবার কিভাবে বানালাম সেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, বুঝলে, একটু আলু কেটে, একটু ঝিরিঝিরি আলু কেটে, মানে ঝিরিঝিরি মানে একদম খুব পাতলা হবে না, কিন্তু আলুটা একটু মোটা থাকবে, আর লম্বা লম্বা করে কেটে নিয়ে, আর হচ্ছে একটু গরম জলে সিদ্ধ করে নিলাম, হালকা করে সিদ্ধ করে নিয়ে জলটা ঝরিয়ে নিলাম। এবার জল ঝরিয়ে নিয়ে তারপরে হচ্ছে ওটাতে একটু প্রথমে একটু কর্নফ্লাওয়ার দিলাম, একটু লবণ, আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম, আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঠিক আছে। এবারে দিয়ে একদম পুরো ডিপ ফ্রাই করে তুলে নিলাম। বাচ্চারা ওই সস দিয়ে একদম মানে চিলি সস আর টমেটোর সস দিয়ে দারুণ খায়, বুঝলে। তাহলে এবার থেকে অর্পিতার এই রান্নাটা ওই কিনা বাইরে থেকে ফ্রেঞ্চ ফ্রাই না করে ঘরেতে করে দেবেন সবাই, তাহলে কিন্তু বাচ্চারা, আপনারও মনে শান্তি হলো যে ঘরের তেল, ঘরে মায়ের হাতের একটা ভালোবাসা সেটা রইলো। আচ্ছা, অর্পিতার এই একটা গুণ শুনলাম। আচ্ছা অর্পিতা, তুমি তো স্কুল জয়েন করেছো যতদিন, আজকে কত বছর হলো তুমি চাকরি করেছো? আজ চাকরি করছো কত বছর? 12 বছর। 12 বছর। তো স্কুল জীবনে এমন কোনো
কোনো ঘটনা যেটা তোমার সারা মানে তুমি যেটা কোনোদিন ভুলতে পারবে না, বা সেটা তুমি কন্টিনিউ প্রসেসের মধ্যে দিয়ে যাও? কি ঘটনা? মানে স্কুলে চাকরি পাওয়ার পরে যে ঘটনা? হ্যাঁ, হ্যাঁ, কোন আচ্ছা কোন ঘটনা যেটা তোমাকে মনে হবে যে না আমি পরিপূর্ণ? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যেহেতু আমি সংস্কৃত শিক্ষিকা, সেই সংস্কৃত শিক্ষিকার সুবাদে আর কি গত 2 বছর ধরে আমি আমার স্কুলেই সরস্বতী পূজা করছি। বাহ, আর প্রথমেই যেটা আমি বলবো যে সরস্বতী পূজা করছিটা আমি, কিন্তু এই যে করার নেপথ্যে আমার অবশ্যই আমার স্কুলের শিক্ষিকাদের আর কি ধন্যবাদ জানাবো। তারাই উদ্যোগ নিয়েছিলেন বলেই আমি পূজাটা করতে পেরেছি। আর আমার জীবনে সত্যি কথা বলতে সরস্বতী পূজাটাই একদম পুরো মানে একটা সরস্বতী পূজা করার পরের মুহূর্তটা সব থেকে ভালো সময়, যেটা বিভিন্ন পত্রিকায় বেরিয়েছিল আর কি। এটা একটা এই অনুভূতিটাও খুব ভালো, দারুণ দারুণ দারুণ। এটা যখন প্রথম ওই আসনটায় বসলে যখন পূজা শুরু করলে প্রথম বছর কি মনে হচ্ছিল যে আমি পারবো? পেরেছো নিশ্চয়ই, পুরোটাই খুব ভালো করেই আশা করি পেরেছো, কিন্তু তখন সেই মুহূর্তে তোমার কি মনে হচ্ছিল? সেই মুহূর্তে হ্যাঁ, একটু মানসিক প্রস্তুতি তো নিতেই হয়, কারণ একটা বিদ্যালয়ের পূজা মানে মানসিক প্রস্তুতি অবশ্যই অনেক আগে থেকেই নিতে হয়েছে আমাকে। মানে আমাকে 1 বছর নয় 2 বছর আগে থেকে বলা হয়েছে, তারপরে আমি মানে বসেছি আমি 2য় বছরে গিয়ে আর কি, যে আমাকে করতে হবে, আমাকে পারতে হবে। আর আমাকে পারতে হবে এই জিনিসটা মানে আমার ভেতরের ওই ইচ্ছের শক্তিটা আমার আছে আর কি, যেটা আমি পারবো আমি এটা সেই ইচ্ছে থেকেই আর কি ওটা করতে বসা। অবশ্যই প্রস্তুতি নিতে হয়েছে, মানে একটু মন্ত্র পড়া, তারপরে একটু বই দেখা, যেটা হচ্ছে সরস্বতী পূজার যে বইটা পড়ে আর কি পূজাটা করব সেইগুলো একটু করা। আর আমি তো শিক্ষিকাদের হেল্প পেয়েছি। আমি পূজা করার সময়, করার আগে থেকে ওনারা তো প্রচণ্ডভাবে উৎসাহিত করেছেন, প্লাস হচ্ছে করার সময় তো ভীষণ রকমভাবে পূজার গোছগাছ করা, সাজসজ্জা করা, সমস্ত কিছু। আর ছাত্রছাত্রীদের আমার তো ছাত্র নেই, ছাত্রীদের কথা আমি বলতে গিয়ে আর কি উত্তেজিত হয়ে ছাত্রের কথা বলেছি। ছাত্রীরা কিন্তু মানে এত গুণী শিক্ষিকাদের সঙ্গে, যারা এই সমস্ত দায়িত্বে থাকেন, যে সমস্ত সাজসজ্জার দায়িত্বে থাকেন, সেই শিক্ষিকাদের সাথে বাচ্চারা হাতে হাত মিলিয়ে যে এত সুন্দরভাবে সব কাজগুলো করে না, এটা একটা বিশাল পাওয়া আর কি আমাদের প্রত্যেকেরই কাছে। আর সরস্বতী পূজাটা হচ্ছে কি সামগ্রিক প্রচেষ্টার মাধ্যমে আমি শুধু পূজাটাই করেছি, এটাই হচ্ছে ব্যাপার। এটা একটা সারা জীবন মনে থাকবে। এটা বাহ, ভালো, একদম খুব ভালো একটা জানলাম যে মহিলারা, এই যে একটা নিয়ম আছে না, মহিলারা পূজার আসনে বসতে পারবে না, তো এই পরিস্থিতি থেকে তুমি যে বেরিয়ে এসে, তাহলে তো আমাকে তোমাদের সবার স্কুল, তোমার কালিগদের, তোমার স্টুডেন্টদের সবাইকে ধন্যবাদ জানাতে হয়, কারণ এরম একটা ডিসিশন নেওয়া। আমি তোমার স্কুলকে, বিদ্যালয়কে শুভেচ্ছা জানাচ্ছি এরা এই ধরনের একটা ডিসিশন নেওয়ার জন্য। আচ্ছা অর্পিতা, একটা কথা তোমার কাছে জানতে চাই। আমি সরস্বতী পূজা সম্পর্কে বললাম, ছাত্রীদের সাথে কোনো ঘটনা বা তোমার মনটাকে না নাড়া দিয়ে গেছে? ছাত্রীদের সঙ্গে ঘটনা প্রতিনিয়ত ছাত্রীদের কাছ থেকে যখন আমি মানে ওদের কাছে থাকি, তখন ওদের সুখ দুঃখের গল্প শুনি, সেটা কিন্তু একটা আলাদা বিষয়। কিন্তু আমরা একবার বিআইটিএমে গেছিলাম, বুঝলে, বিআইটিএমে গেলাম, তা ওখানে ওই বাচ্চাদের নিয়ে যখন ওই ঢুকছি আর কি বিআইটিএমের গেটে, তখন একটা স্পেস ছিল, যে ওখানে একটা ওই মূর্তি বসানো আছে, আর তার মাথায় একটা মোড়ক দেওয়া আছে, যেটা কভারটা তুললেই আর কি ওর মধ্যে মাথাটা রাখা যাবে, আর ভেতর থেকে মনে হবে যে আমি স্পেসে আছি। এইটা না, ওরা যখন ওর ভিতরে ঢুকছে, ওদের মধ্যে একটা আলাদা রকমের অনুভূতি, মানে আমার খুব মজা লেগেছে বিষয়টা, বুঝলে। যখন আমিও করেছি সেটাও দেখি আমার মধ্যেও আলাদা অনুভূতি। তো ওই ছাত্রীদের সঙ্গে না
মানে ওই জিনিসটা একটা অন্যরকম বিষয় ছিল আমার কাছে। আর তাছাড়া তো বিআইটিএম এর মধ্যে গিয়ে ওদের সঙ্গে ওরা যে ছোটো ছোটো মিস এটা কি মিস ওটা কি এই যে জানতে চাইছে এটা একটা মানে ওদের সঙ্গে আমরা যেন ছোট হয়ে যাওয়া এইরকমভাবে যেন তো এই মানে তোমাকে অনুভূতিগুলো শেয়ার করা। এই প্রসঙ্গে যখন বলে এই ঘটনাটা বলবো, আমার জীবনে এরকম একটা ছোট্ট ঘটনা ঘটেছে। হ্যাঁ, সায়েন্স সিটি অবশ্যই। যখন শুরু হয়েছে, ডাইনোসর একটা শো করেছিল, বুঝেছো? এবার ছোট ছোট বাচ্চা মেয়েদের নিয়ে আমরা গেছি, সব আরো টিচাররা গেছে। এখানে ডাইনোসর দেখে কাঁদতে শুরু করে দিয়েছে, বুঝেছো? সেও দৌড়াচ্ছে, আমরাও তার পেছন পেছন দৌড়াচ্ছি। ওরে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও, তারা আর কিছুতেই দাঁড়ায় না। ফাইভের বাচ্চাগুলো ওই ডাইনোসর করে মুখ খুলছে, চিৎকার করছে, আর একদম পুরো হুড়ুর করে দৌড়ে 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 পুরো সায়েন্স সিটির ওখান থেকে বেরিয়েছে বাইরে। আমার আর ছাত্রীদের সাথে সায়েন্স সিটি দেখাও হলো না, তাদেরকে ঠান্ডা করতে এই করতে একদম দিন কাবার হয়ে গেছে। যে এই ছোট ছোট ঘটনাগুলো না হ্যাঁ, হ্যাঁ, একদম ভোলা যায় না। দারুণ, সত্যি আজকে ভোলা যায় না। আমরা অর্পিতার কাছ থেকে শুনলাম যে ছাত্রীদের সাথে এরম করে মিশে যায়। তাহলে অর্পিতা, আমার একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে। আমরা তো সবাই এখন কাজে বেরোই, তোমার দুটো বাচ্চা, তোমার সংসার, তোমার স্কুল, সবটা সামলাও কি করে, যাতে যারা ভবিষ্যতে এই ধরনের সিচুয়েশনে পড়বে তারা তখন কি করবে, সব কিছুটাকে সামলাও কি করে? এটা বলবো, এটা ঈশ্বরেরই দান আর কি, যে ওই ধৈর্যের ঝাঁপি দিয়ে পাঠিয়েছেন আমাকে পৃথিবীতে, আমার মাঝে মধ্যে মনে হয়। তবুও ক্লান্তি লাগে না, একদম বলবো না। মাঝে মধ্যে ধৈর্য রাখতে পারি না, নিজের বয়স হচ্ছে এই অনুভূতি হয় মাঝে মাঝে। আর দিনের শেষে মানে যখন ক্লান্তি বোধ হয় তখন ওই এক কলি গেয়ে নেওয়া যায় আর কি, যে ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু, এই আর কি, এইভাবেই চলা। তাহলে তোমরা সবাই বুঝতে পারছো তো, এই যে যারা অনেক বাড়ির পুরুষরা আছে, তারা বাড়িতে এসে বলে, যারা বাড়িতে থাকেন হোম মেকার, তাদেরকে বলেন তোমরা সারাদিনে কি করো, কি করো, একবার জায়গাটা পাল্টে নিয়ে তাদেরকে দেখতে বলবে কি করবে। ঘরটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু বাইরে তোমার ভালো কিছু হবে না। অর্পিতাকে একদম আমরা আমাদের সাক্ষাৎকারে, শেষ সাক্ষাৎকার বলবো না, আড্ডা বলবো, শেষ জায়গায় চলে এসেছি। অর্পিতা, আগামী 10 বছর পরে নিজেকে কোন জায়গায় দেখতে চাও? উফ বাবা, কি কঠিন কঠিন প্রশ্ন। না, একদম এইটা কঠিন কঠিন প্রশ্ন। আগামী 10 বছর পরে আমি যেমনটা আছি তেমনটাই থাকতে চাই। প্রথমে আমি এটাই বলবো, যেমনটাই আছি তেমনটাই থাকতে চাই। দ্বিতীয়ত বলবো, যে স্কুলে চাকরি করছি সেই স্কুলেও চাকরি করতে চাই। হ্যাঁ, হ্যাঁ, এই চাকরিটাই করতে চাই। হ্যাঁ, আর একটু যেটা তুমি প্রথমে বললে যে একটু আবৃত্তি একটু আধটু করতে পারি, তাই একটু আবৃত্তি চর্চার ইচ্ছে আছে। আর একটা জিনিস যেটা ইচ্ছে আছে, সেটা সুপ্ত ইচ্ছেই বটে। আমরা কি জানতে পারি, যদি অর্পিতা, যদি অবশ্যই কোনো অসুবিধা না, একটু লেখালেখি করার ইচ্ছে আছে আগামী দিনে। অর্পিতা, তুমি যে এই তোমার মূল্যবান সময় আমাদেরকে দিলে, এবং তোমার এই টোটাল জার্নিটা, যে একদম কোথা থেকে এসে আজকে যে তুমি এখানে বসে আছো, যে তুমি একজন শিক্ষিকা, একজন মা, একজন সুগৃহিণী, টোটাল অর্পিতাকে পেয়েছি, পুরো কম্প্যাক্ট অর্পিতা, তাই তো? একদম। কি যে বলো, এত ভালো ভালো কমপ্লিমেন্ট বাবা। না না, টোটাল অর্পিতা পেয়েছি। এই জার্নিটা থেকে আমি সবাইকে একটাই কথা বলবো, থেমে থেকো না, আর হেরে যেও না। পরিস্থিতির সাথে মোকাবিলা করো, লক্ষ্য তোমার পায়ের কাছে আসবে। তুমি লক্ষ্যে যাবে না, লক্ষ্য তোমার সামনে আসবে। তাহলে অর্পিতা, খুব শুভেচ্ছা রইল আগামী দিনে। খুব ভালো থাকো, তোমার সব কিছু ইচ্ছা পূরণ হোক। থ্যাংক ইউ। আর আমাদের এই শোতে তুমি এসেছো, খুব ভালো লাগলো। দেখার জন্যও ধন্যবাদ।
আর আমি কতখানি মানে ভালো বক্তা তো নই আর কি, না একদম না। মানে ওই নিজের যেটুকু ইচ্ছে হয়েছে সেটুকুই বলতে পেরেছি, এটাই আর কি। সবাই তাহলে তোমাদের কেমন লাগলো আজকে প্লিজ কমেন্টে জানিও। যদি এর থেকে আরো অন্য কিছু করতে পারি, বেটার কিছু করতে পারি, সেটাও একটা সাজেশন দিও। সবাই খুব 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 ভালো থেকো। আর আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ প্লিজ লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। আসি তাহলে আজকের মতো, নমস্কার। নমস্কার।